নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সুনেত্রার কথা। পিন্টু আর আমি যমজ ভাই বোন। আমার জন্মের ঠিক 7 মিনিট পরে পিন্টু হয়েছিল। সেই হিসেবে আমি পিন্টুর বড়, কিন্তু ও কখনো আমাকে দিদি বলে না। যমজ হলেও কিন্তু আমরা একরকম দেখতে নই। বাবার বন্ধু রতন কাকার 2 ছেলে যমজ, কিন্তু ওরা হুবহু একই রকম। কে যে অজয় আর কে যে সুজয় তা আমরা বুঝতে পারি না। আমাদের দুজনের চেহারা 2 রকম। মা অবশ্য বলেন আমাদের ভাই বোনের মধ্যে চেহারার একটা মিল আছে ঠিকই, কিন্তু সেটা আর কেউ বুঝতে পারে না। পিন্টুর গায়ের রং ছেলে ছেলের মতন, ফর্সা নয় আবার কালোও নয়, মুখখানাও চোখা ধরনের। সেই তুলনায় আমাকে সবাই ফর্সাই বলে। আমাদের নামেও মিল নেই। ও পিন্টু আর আমি বাবলি। ওর ভালো নাম জয়দীপ, আমার সুনেত্রা। আমার স্পষ্ট মনে আছে, আমার ঠিক 13 বছর 1 মাস বয়স পর্যন্ত আমি আর পিন্টু ছিলুম সব দিক থেকে সমান। বরং খেলাধুলাতে আমি একটু বেশিই ভালো ছিলুম। পিন্টুর চেয়ে আমার স্বাস্থ্য ভালো, আমার গায়ের জোর বেশি ছিল। আর একটু একটু ছোট বয়সে যখন আমরা মারামারি করতুম, পিন্টু কোনো দিন আমার সঙ্গে পারেনি। দুজনের আলাদা স্কুল হলেও আমরা একই ক্লাসে পড়ি। রেজাল্টও দুজনেরই ভালো হয়। মনে পড়ে সেবার এসে দেওঘর বেড়াতে যাওয়ার কথা। আমরা যে বাড়িটা ভাড়া নিয়েছিলাম সে বাড়ির উঠানে একটা মস্ত পেয়ারা গাছ ছিল। তাতে অনেক পেয়ারা ফলেছিল, আর চমৎকার মিষ্টি পেয়ারা। ভেতরটা লালচে রঙের। পিন্টু তো তরতরিয়ে উঠে গেল গাছে। 7টা পেয়ারা পেরে নেমে এসে আমাকে আর দিদিকে মাত্র একটা করে দিয়ে পিন্টুটা কিপ্টের মতন নিজে রেখে দিল বাকিগুলো। তখন আমিও চড়লুম গাছে। মা বারণ করলে বলেছিল, বাহ, পিন্টু গাছে উঠতে পারে তো আমি উঠবো না কেন? আমিও 7টা 8টা পেয়ারা পেরেছিলুম। দেওঘরে বাবা একটা গাড়ি ভাড়া করেছিলেন। সেটাতে চড়ে আমরা যশিদি, ত্রিকুট, রিখিয়া বেড়াতে যেতুম। নন্দন পাহাড়টা খুব ছোট, সেটার একদম ওপর পর্যন্ত গাড়ি করে যাওয়া যায়। বাবা মায়েরা গাড়িতে করেই যাচ্ছিলেন। পিন্টু বলল ও নিচে থেকে দৌড়ে উঠবে। আমিও নেমে পড়লুম গাড়ি থেকে। তারপর দুজনে ছুটে ছুটে প্রায় একসঙ্গে পৌঁছে গেলুম ওপরে মন্দিরের কাছটায়। সেবার ছোট মাসি ছিলেন আমাদের সঙ্গে। তিনি বলেছিলেন, তোরা যমজ তো, তাই সব ব্যাপারে সমান। কিন্তু 13 বছর 1 মাস বয়সে আমি পিন্টুর থেকে অনেক আলাদা হয়ে যাই। তারিখটা আমার মনে আছে, কারণ তার 1 মাস আগেই আমাদের দুজনের জন্মদিন ছিল। তারপর 1 মাস বাদেই আমার শরীরের একটা পরিবর্তন এলো। আমি ভয় পেয়েছিলুম খুব, কিন্তু মা বললেন, ভয়ের কিছু নেই, মেয়েদের ওরকম হয়। এখন থেকে খুব সাবধানে থাকতে হবে, বুঝলি? এই পৃথিবীতে মেয়েদের অনেক বিপদ। সেই দিন বুঝলুম পিন্টু ছেলে আর আমি মেয়ে। আমাদের জীবন একরকম নয়। আমার শরীরে আরও কতকগুলো পরিবর্তন এলো। আমার বুকে ঢেউ খেলে গেল। পিন্টু হাফ প্যান্ট পরে আর আমি পরি ফ্রক। আমি লক্ষ্য করলুম পিন্টুর তুলনায় আমার উড়ু কেমন যেন গোল গোল হয়ে আসছে। আমার খুব বিচ্ছিরি লাগতো। আমার এই পরিবর্তন আমার একটুও পছন্দ হচ্ছিল না। আমি আরও লক্ষ্য করলুম মা আর দিদি সব সময় আমাকে নজর দিত, অথচ পিন্টু ক্রমশ আরো বেশি স্বাধীন হতে লাগলো। পিন্টু এখন একা বাড়ি থেকে বেরিয়ে বিকেলবেলা বিবেকানন্দ পার্কে বল খেলতে যায়। আর স্কুল থেকে ফেরবার পর বিকেলবেলা বাড়িতেই থাকতে হয় আমাকে। সপ্তাহে 2 দিন আমি গানের স্কুলে যাই। আমাদের কাজের লোক রঘু আমার সঙ্গে আবার ফিরিয়ে নিয়ে আসে। অথচ পিন্টুর কোনো পাহারা লাগে না।
পিন্টুও আজকাল আর ভালো করে মেশে না আমার সঙ্গে। আগে দুজনে কত গল্প হতো, এখন বাড়িতে থাকলেই ও মুখের সামনে গল্পের বই নিয়ে বসে থাকে, আর একটু ফাঁক পেলেই বন্ধুদের কাছে ছুটে যায়। ছোট মাসি, আমার এক পিস্তুত দাদা বৌদি, প্রায়ই আমাদের বাড়িতে বেড়াতে আসেন। তারা জিজ্ঞেস করেন, পিন্টু কোথায়? পিন্টুকে তো আজকাল দেখতেই পায় না। তারপর নিজেরাই উত্তর দেন, ওই বয়সের ছেলে, ওকে কি আর এখন বাড়িতে ধরে রাখা যায়? কিন্তু আমারও তো ওই একই বয়স, তবে আমায় কেন ওদের সামনে বসে থাকতে হবে? 14 বছরে পা দিয়ে ক্লাস 9-এর পরীক্ষায় পিন্টু আমার চেয়ে অনেক ভালো রেজাল্ট করল। পিন্টু সেকেন্ড হয়েছে, আর আমাদের ক্লাসে আমার পজিশন হলো 17th। খুব কেঁদেছিলাম সেদিন। আমি কি পিন্টুর চেয়ে পড়াশোনায় খারাপ? সব দোষ ওই মাস্টার মশাই আর চন্দনদার। মাস্টার মশাই বেশ বয়স্ক লোক, প্রায় 40-45 বছর বয়স। আমাকে আর পিন্টুকে ক্লাস 4 থেকে পড়াচ্ছেন। সেই মাস্টার মশাই হঠাৎ কিরকম বদলে গেলেন এবছর। হয়তো আমাকে আর পিন্টুকে কিছু লিখতে দিয়েছেন। একসময় আমি হঠাৎ মুখ তুলে দেখি মাস্টার মশাই এক দৃষ্টে তাকিয়ে আছেন আমার বুকের দিকে, একেবারে আমার ফ্রকের ভেতর দিকে তার চোখ। আগে কোনোদিন মাস্টার মশাইয়ের এইরকম দৃষ্টি তো দেখিনি। ক্রমশ মাস্টার মশাইয়ের স্বভাব আরো বদলাতে লাগলো। পিন্টু একটু উঠে গেলেই উনি আমার উড়ুর ওপর হাত রাখেন। প্রথম প্রথম ভাবতুম এমনি বুঝি অন্যমনস্কভাবে উনি হাতটা রেখেছেন, খেয়াল করেননি। কিন্তু কদিন বাদেই বুঝলুম, পিন্টু উঠে গেলেই উনি ওরকম হাত রাখেন, একটু একটু চাপ দেন। একদিন আমার হাত থেকে কলমটা নেওয়ার সময় উনি একেবারে স্পষ্ট ইচ্ছে করে আমার বুক ছুঁয়ে দিলেন। কত কষ্ট যে পেয়েছি মাস্টার মশাইয়ের এই ব্যবহারে, তা একমাত্র ভগবান ছাড়া আর কেউই জানে না। রাত্রিরে একা একা কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি। যেদিন মাস্টার মশাই আসেন সেদিন বিকেল থেকেই আমার মনে আতঙ্ক জাগে। এইরকম মনের অবস্থায় পড়াশোনা হয়? অথচ এ কথা কাকে বলবো? বাবা মাকে জানালে মাস্টার মশাইয়ের অপমান হবে না? অথচ মাস্টার মশাই এমনিতে কত ভালো লোক। পিন্টুকে তো উনি বিরক্ত করেন না, শুধু আমি মেয়ে বলেই। দিদি একদিন ধরে ফেলেছিল। সেদিন মাস্টার মশাই খুব অসভ্যতা করেছিলেন। রাত্রিরে আমি শুয়ে শুয়ে কাঁদছিলুম। দিদি হঠাৎ জেগে উঠে বসেছিল। এই বাবলি, তোর কি হয়েছে রে? তুই কাঁদছিস কেন? আমি কোনো উত্তর দিইনি। আমার কান্না আরো বেড়ে গিয়েছিল। দিদি আমার পিঠে হাত বুলিয়ে বলেছিল, কাঁদিস না, এই বয়সে এরকম হয়। আমি জানি তো, এমনি এমনি মন খারাপ হয়, এমনি এমনি কান্না পায়। আমারও এরকম হতো। দেখিস, আর কয়েক বছর বাদেই সব ঠিক হয়ে যাবে। বাড়িতে যেসব পুরুষ মানুষ আসে, যাদের কারুকে দাদা বা কাকা বা মামা বলি, তাদের অনেকেরই একটা নতুন রোগ হয়েছে। আমাকে দেখলে তারা আমার কাঁধে হাত দিয়ে কথা বলার চেষ্টা করেন। কেউ কেউ বুকের কাছে টেনে নিয়ে যেতে চান। এরা তো আগে এরকম ছিলেন না। কেউ তো পিন্টুর কাঁধে হাত দিয়ে কথা বলে না। পুরুষদের কথা বাদ দিলুম, অত যেসব মহিলারা আসেন, তারা তো কেউ পিন্টুকে বুকের কাছে টেনে নেওয়ার চেষ্টা করেন না। পিন্টুও মেয়েদের এড়িয়ে চলে। আজকাল যেন মেয়েদের কথা বলার যোগ্যই মনে করে না। পরীক্ষার রেজাল্ট ওরকম হওয়ার পর আমি বাধ্য হয়ে বাবা মাকে বললুম, ওই মাস্টার মশাই আর পড়াতে পারছেন না, আমি আর ওর কাছে পড়বো না। পিন্টুও বলল, পুরনো মাস্টার মশাইয়ের কাছে পড়ে কোনো লাভ হচ্ছে না। পিন্টু কি কিছু বুঝতে পেরেছিল? তাহলে আমাকে কিছু বলেনি কেন? এখন আর পিন্টুর মনের কথা আমি বুঝতে পারি না। মাস্টার মশাইকে ছাড়িয়ে দেবার পর কিন্তু ওর জন্য আমার কষ্ট হতে লাগলো খুব। নিশ্চয়ই উনি মনে খুব আঘাত পেয়েছেন। শেষ দিন যাওয়ার সময় ওর মুখখানা কিরকম শুকনো বিষণ্ণ দেখাচ্ছিল। মাস্টার মশাই আর আসবেন না ভেবে বেশ কয়েকদিন ওর জন্য কেঁদেছি। চন্দনদাটার জন্য অবশ্য আমার একটুও কষ্ট হয় না, বরং
রাগ হয়। চন্দনদাকে দেখলেই আমার গা জ্বালা করে। আমাদের বাড়ির ঠিক উল্টো দিকেই থাকে মৌটুসি। আমার 7-8 বছর বয়স থেকেই ও আমার বন্ধু। মৌটুসি আমার থেকে বয়সে একটু বড়, বোধহয় 2 বছরের। একবার ওর টাইফয়েড হয়েছিল বলে ও পরীক্ষা দিতে পারেনি, আর একবার কি যেন গন্ডগোল হয়েছিল, তাই ও এখন আমার সঙ্গে এক ক্লাসে পড়ে। মৌটুসি খুব ভালো মেয়ে, বেশ ঠান্ডা স্বভাবের মতন, তবে বেচারি পড়াশোনার জিনিস ঠিক মনে রাখতে পারে না। মাসিমা তাই বলেছিলেন, বাবলি, তুই এসে মাঝে মাঝে মৌটুসির সঙ্গে বসে পড়লেও তো পারিস, ওকে একটু দেখিয়ে দিতে। আমার বেশ ভালোই লাগে। পিন্টু আগে ইতিহাস ভূগোলে কাঁচা ছিল, তখন আমি তো পিন্টুকে ইতিহাস ভূগোলের অনেক কোশ্চেন আনসার বলে দিয়েছি। আমি তো ঠিকই করেছি, বড় হয়ে আমি কোনো কলেজে পড়াবো। মৌটুসিদের বাড়িতে গিয়ে পড়াশোনা করলে আমার মাও কোনো আপত্তি করেন না। কখনো দরকার হলে মা রঘুকে পাঠিয়ে আমায় ডেকে আনতে পারেন। বেশ চলছিল, কিন্তু সব গন্ডগোল করে দিল ওই চন্দনদা। আচ্ছা, চন্দনদা আমায় কত বাচ্চা বয়স থেকে দেখছে। মৌটুসি যেমন ওর বোন, তেমন আমিও তোর বোনেরই মতন। তবু চন্দনদা কেন আমার সঙ্গে ওরকম অসভ্যতা করবে? আমি আর মৌটুসি ওদের তেতালার ঘরে বসে নিরিবিলিতে পড়ি। মাঝে মাঝে চন্দনদা সেই ঘরে ঢুকে পড়ে, কোনো কথা বলে না, দেওয়ালের দিকে তাকিয়ে থাকে কিংবা একটা বই নিয়ে নাড়াচাড়া করে, তারপর আবার একটু বাদে বেরিয়ে যায়। আমি মাঝে মাঝে অবাক হয়ে তাকাই। চন্দনদা কোনো কথা বলে না কেন? এমনকি আমি নিজে থেকে কোনো কথা বললেও দায়সারা উত্তর দিয়ে চলে যায় ঘর থেকে। এর মানে বাবু আমি বুঝতে পারি না। কোনো কথাই যদি না বলার থাকে তাহলে চন্দনদা কি দেখতে আসে? এইরকম ভাবেই চলছিল। একদিন চন্দনদার আসল চেহারাটা টের পেলুম। মৌটুসি বাথরুমে গেছে, আমি মন দিয়ে একটা অঙ্ক কষছি। সেই সময় চোরের মতন শট করে ঘরে ঢুকলো চন্দনদা। চোরের মতন বলছি কারণ চন্দনদার মুখ চোখ একদম অন্যরকম হয়ে গিয়েছিল। দরজার পাশে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে চন্দনদা ফিসফিস করে বলল, এই বাবলি, শোন, চট করে এদিকে আয়। আমি অবাক হয়ে বললুম, কি? এদিকে আয় না। কেন, কি বলবে বলো? তুই আমার কাছে আসবি না? না। চন্দনদা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল। প্রথমেই হাত দেবার চেষ্টা করলো আমার বুকে। আমি 2 হাত দিয়ে নিজেকে আড়াল করে মুখ নিচু করলুম। তবু চন্দনদা জোর করে আমাকে চেয়ার থেকে টেনে তোলার চেষ্টা করলো। ঘরের পাশে বাথরুম, আমি চিৎকার করলেই মৌটুসি শুনতে পাবে, কিন্তু লজ্জায় ভয়ে আমি চিৎকার করতে পারিনি। চন্দনদা জোর করে আমাকে বুকে চেপে ধরে হাত দিয়ে আমার থুতনি তুলে আমার ঠোঁটটা কামড়ে দিল। তারপরই হঠাৎ আমায় ছেড়ে দিয়ে পালিয়ে গেল ছুটে। আমার এত বিচ্ছিরি লেগেছিল, এত ঘেন্না করছিল যে ইচ্ছে করছিল তক্ষুনি মরে যায়। চন্দনদার গায়ে বিকট ঘামের গন্ধ। মনে হচ্ছিল সেই মুহূর্তে চন্দনদা মানুষ নয়, একটা জানোয়ার আমার গা থেকে মাংস খেতে এসেছিল। অনেকক্ষণ আমি স্বাভাবিক হতে পারিনি। আমার সারা শরীর থরথর করে কাঁপছিল। মৌটুসি এসে বোধহয় কিছু বুঝতে পেরেছিল। ও জিজ্ঞেস করল, তোর কি হয়েছে রে বাবলি? মৌটুসিকে আমি বলতে পারিনি। বলেছিলাম, কিছু না। আমি ভাবতে চেষ্টা করেছি, চন্দনদা বা অন্য পুরুষরা যে এইরকম করে, এতে ওরা কি আনন্দ পায়। এই যে হঠাৎ একটু উরুতে হাত রাখা কিংবা বুক ছোঁয়া কিংবা ঠোঁট কামড়ানো, এর মধ্যে কি সুখ আছে? আমার তো এসবে একটু আনন্দ হয় না, বরং অসভ্য, নোংরা, ঘিনঘিনে মতন লাগে। আমি যে কিছুই জানি না তা তো নয়। আমি বায়োলজি পড়েছি। আমি জানি নারী ও পুরুষের পরস্পরের প্রতি একটা জৈব আকর্ষণ থাকে।
এটা প্রকৃতির বিধান। কিন্তু মানুষ তো পশু নয়। বহু শতাব্দী ধরে মানুষ একটু একটু করে সভ্য হয়েছে। শারীরিক মিলন একটা পবিত্র সুন্দর ব্যাপার, এতে পরস্পরের সম্মতি থাকা দরকার। এ কি জোর করে কেড়ে নেওয়ার জিনিস? ডায়েরি, তুমি বলো তো, চন্দনদার মতন গাধা ধরনের পুরুষরা কেন এটা বোঝে না? আমার সবচেয়ে বেশি রাগ হয় একটা কথা ভাবলে। আমি মেয়ে বলেই কেন ওরা আমার উপর জোর করবে? মেয়েরা তো পুরুষদের উপর জোর করে না। পিন্টু আর আমি সমান বয়সী, অথচ পিন্টু কত স্বাধীন। সে যে কোনো জায়গায় যেতে পারে, যার সঙ্গে খুশি মিশতে পারে, যেমন ইচ্ছে করলে খেলাধুলো করতে পারে। আর আমায় কেন শাড়ি পরলেই সবসময় বুকের আঁচল টানতে হবে? আমি ইচ্ছে মতো অন্যদের সামনে পা ছড়িয়ে বসতে পারবো না, কোনো পুরুষের চোখের দিকে বেশিক্ষণ তাকাতে পারবো না, আর একা ঘরে কখনো কোনো পুরুষ মানুষের সঙ্গে থাকার কোনো প্রশ্নই ওঠে না। প্রকৃতির চোখে মেয়েরা আর ছেলেরা কি আলাদা? তবে কেন শুধু মেয়েদের ওপরেই এত বাধা নিষেধ? এসব ভাবলে এমন গা জ্বালা করে যে ইচ্ছে হয় এ বাড়ি ছেড়ে চলে যায় সেই সব দেশে যেখানে নারী ও পুরুষের সমান অধিকার আছে। চন্দনদা আরো ৩-৪ বার ওই রকম অসভ্যতা করেছিল। আমি একদিন বলেছি, তুমি যদি আর একবার আমার ওপরে জোর করো, তাহলে আমি আত্মহত্যা করে চিঠি লিখে যাব যে তুমি আমার মৃত্যুর জন্য দায়ী। তারপর অবশ্য মৌটুসির বিকলায় হলো, পড়াশোনা বন্ধ। আমি আর ও বাড়িতেই যাই না। এর মধ্যে একটা নতুন অভিজ্ঞতা হলো। গ্রীষ্মের ছুটিতে পিন্টু ওর বন্ধুদের সঙ্গে গেল কালিম্পং। আমি যদি আমাদের ক্লাসের কয়েকটি মেয়ের সঙ্গে এরকম বাইরে কোথাও বেড়াতে যেতে চাইতাম, আমাদের বাবা মা রাজি হতেন না। চতুর্দিকে বাঘেরা ঘুরে বেড়াচ্ছে, আমাদের একা পেলেই খেয়ে ফেলবে। পিন্টু যা পারে আমরা তা পারি না। যাই হোক, পিন্টু চলে যাওয়ায় আমার এক বিপদ হলো। সন্ধেবেলায় বাবা মায়ের প্রায়ই কোথাও না কোথাও নেমন্তন্ন থাকে। বাবার অফিসের পার্টি কিংবা কোনো বন্ধুর বাড়িতে আড্ডা। সেসব জায়গায় আমাকেও যেতে হবে, কারণ আমার বয়সী মেয়েকে নাকি বাড়িতে একলা রেখে যাওয়া যায় না। আমার পড়াশোনায় ক্ষতি হোক তাতেও কিছু আসে যায় না, আমাকে যেতেই হবে। অথচ ওইসব জায়গায় যেতে আমার একটুও ভালো লাগে না। অনেক বাড়িতেই আমার বয়সী কোনো ছেলে মেয়ে থাকে না। বড়রা মদ খেয়ে হ্যাঁ হ্যাঁ করে, আমার বিচ্ছিরি লাগে। আর জানি তো, বাবার বন্ধুরা একটু সুযোগ পেলেই আমাকে স্নেহ দেখাবার অছিলায় আমার কাঁধে হাত দিয়ে বুকে টানবার চেষ্টা করবে। এবার আমি বেঁকে বসলুম, মাকে স্রেফ জানিয়ে দিলুম, আমি আর কিছুতেই যাব না। নিজের বাড়িতে দরজা বন্ধ করে বসে থাকলে তাতেও তোমাদের ভয়? মা আমার রাগ দেখে আমার কথা মেনে নিতে বাধ্য হলেন, তবে বারবার বলে দিলেন অচেনা কেউ এলে যেন আমি কিছুতেই দরজা না খুলি। একদিন একজন এলো, অজানা ঠিক নয়, অনেকদিন আগে আসানসোলে দেখেছিলুম একবার। আমার এক পিস্তত বৌদির ভাই, ওর নাম রণজয়। আসানসোল থেকে বিএসসি পাশ করে যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছিল বাবা মায়ের সঙ্গে দেখা করতে। দরজা খুলে আমি ভেতরে বসলুম। বেশ লম্বা হয়েছে ঝন্টুদা, চমৎকার স্বাস্থ্য, সাদা প্যান্ট আর সাদা শার্ট পরা। আমায় বলল, তোমার নাম যেন কি? তোমায় খুব ছোট্টটি দেখেছিলাম। আমি বললুম, আমার নাম সুনেত্রা। আপনার নাম কিন্তু আমার মনে আছে, ভালো নাম রণজয়, ডাক নাম ঝন্টু। আপনিও তখন বেশ ছোট ছিলেন। বাড়িতে রঘুও নেই, শুধু আমি একা। ঝন্টুদা আমার পড়ার টেবিলের বইগুলো উল্টে পাল্টে দেখতে দেখতে বলল, তুমি চা বানাতে পারো? খুব চা খেতে ইচ্ছে করছে। দোকানের চা আমার মোটেই ভালো লাগে না। আমি চা মোটামুটি তৈরি করতে জানি, যদিও আমি নিজে চা খেতে ভালোবাসি না। আমার তৈরি চায়ে চুমুক দিয়ে ঝন্টুদা বলল, বাহ। তারপর ফস করে একটা সিগারেট ধরালো। এরপর ঝন্টুদা রইল প্রায় 2 ঘন্টা।
কত রকম গল্প করল। ঝন্টুদার বাবা একটা বড় কয়লা খনির ম্যানেজার। সেই কয়লা খনির কত রোমাঞ্চকর কাহিনী। এই 2 ঘন্টা একলা ঘরে থেকেও ঝন্টুদা কোনো রকম অসভ্যতা করল না। একবার আমার গায়ে হাত ছোঁয়ালো না, এমনকি আমার বুকের দিকেও স্থির দৃষ্টিতে তাকায়নি, যেন দুজনেই সমান সমান মানুষ। আমি অভিভূত হয়ে গেলুম ঝন্টুদার ব্যবহারে। তাহলে তো সব পুরুষ মানুষ একরকম নয়, কেউ কেউ তো মেয়েদের সম্মান দিতেও জানে। ঝন্টুদার ব্যবহার একেবারে সাবলীল। বিদায় নেওয়ার সময় দরজার কাছে দাঁড়িয়ে ঝন্টুদা হঠাৎ বলল, ও একটা কথা বলা হয়নি, তোমার নাম সুনেত্রা কে রেখেছে? আমি খুবই অবাক হয়ে জিজ্ঞেস করলুম, কেন? নামটা তোমায় খুব মানিয়েছে, তোমার চোখ দুটি খুব সুন্দর। আমার শরীর যেন ঝনঝন করে উঠল। পা থেকে মাথা পর্যন্ত একটা বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। কথাটা বলেই ঝন্টুদা সিঁড়ি দিয়ে নেমে এলো তরতরিয়ে। আমি দরজার কাছে একা অনেকক্ষণ দাঁড়িয়ে রইলুম। আমাকে অনেকেই দেখতে ভালো বলে, কিন্তু কোনোদিনও এত আনন্দ পাইনি। তারপর থেকে ঝন্টুদা আমাদের বাড়িতে মাঝে মাঝেই এসেছে। যাদবপুরে হোস্টেলে জায়গা পায়নি। ঝন্টুদা তার এক বন্ধুর সঙ্গে ঘর ভাড়া করে আছে, নিজেরাই রান্না করে। ঝন্টুদা সেই জন্য প্রায়ই আমার মায়ের হাতে রান্না খেতে আসে। লজ্জা টজ্জা কিছু নেই। দুপুরের দিকে এসে বলে, মাসিমা, আমি নিজেই নিজেকে নিমন্ত্রণ করলুম, আজ এখানে খাবো। আমার আর পিন্টুর সঙ্গে ঝন্টুদার খুব ভাব হয়ে গেছে। ঝন্টুদা এলেই বেশ ভালো লাগে। বাড়িতে যেন একটা বেশ টাটকা টাটকা হাওয়া ঢুকে পড়ে। আমার গানের স্কুল হাজরা পার্কের কাছে। একদিন সেখান থেকে ফেরার সময় দেখি বসুশ্রী সিনেমার কাছে ঝন্টুদা দাঁড়িয়ে আছে তার এক বন্ধুর সঙ্গে। আমাকে দেখতে পেয়ে বলল, এই তো বাবলিকে পাওয়া গেছে, তাহলে আর চিন্তা নেই। আমি বললুম, কি ব্যাপার? ঝন্টুদা বলল, আমি আর সুমিত এক্ষুনি টস করব ভাবছিলুম যে কে এখন বাড়িতে গিয়ে চা বানাবে। তোমায় পাওয়া গেল, তুমি বানিয়ে দেবে, চলো আমাদের ওখানে চলো। আমার সঙ্গে রঘু ছিল। ঝন্টুদা তাকে বলল, তুমি যাও, বাড়িতে গিয়ে বলে দিও আমি একটু বাদে ওকে পৌঁছে দেব। ঝন্টুদারা অদ্ভুত জায়গায় থাকে। যজ্ঞবাবুর বাজারের ওপর একটা ঘর। বাজারের ওপর যেন মানুষ থাকে তা আমি জানতুম না এর আগে। কত রকম দোকান, কত হইচই। অবশ্য ঘরের সামনে একটা চওড়া বারান্দা আছে, পাশাপাশি 2টো খাট। ওই ঘরের মধ্যেই স্টোভে রান্নার ব্যবস্থা। শুনলুম ওরা দিনের পর দিন শুধু ভাত, ডাল, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ খায়। খুব যেদিন মাছ বা মাংস খাবার ইচ্ছে হয় সেদিন ওরা বাজারেই কোনো হোটেলে খেতে যায়। আমার বেশ মজা লাগলো। দিব্যি ছন্ন ছাড়া জীবন। অবশ্য এই ধরনের ছন্ন ছাড়া জীবনের স্বাদ শুধু ছেলেরাই পেতে পারে। এই বয়সী 2টি মেয়ে কি এরকম বাজারের ওপর ঘর ভাড়া করে থাকতে পারবে? তাহলে অমনি বাঘ ভাল্লুকের উৎপাত শুরু হয়ে যাবে। আমি ওদের চা তৈরি করে খাওয়ালুম। চা খেতে খেতে অনেক গল্প হলো। ঝন্টুদার বন্ধু সুমিতও বেশ খোলামেলা ধরনের ছেলে। একসময় সুমিত বলল, এই রে, ঘরে তো ডাল নেই, রাত্রিরে কি রান্না হবে? ঝন্টুদা বলল, ডাল দরকার নেই, আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে চালিয়ে দেব। শুকনো শুকনো ভাত আমি খেতে পারি না, তোরা বস, আমি একটু ডাল কিনে নিয়ে আসি। ঝট করে সে বেরিয়ে গেল। যার সময় বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়ে গেল টেনে। তারপর বেশ কিছুক্ষণ চুপচাপ। ঝন্টুদা এক দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। ঝন্টুদা তো আগে কখনো কথা না বলে এরকম ভাবে তাকিয়ে থাকেনি। আমার খুব অস্বস্তি লাগছে, শরীরটা শিরশির করছে। একটু বাদে আমি উঠে দাঁড়িয়ে বললুম, আমি এবার যাই। ঝন্টুদা বলল, আর একটু বস, আমি তোমায় পৌঁছে দেব। পৌঁছে দিতে হবে না, আমি নিজেই যেতে পারবো। শোনো বাবলি। কি? ঝন্টুদা উঠে দাঁড়িয়ে আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, তোমাকে একটা কথা বলবো। এ কি?
ঝন্টুদার গলার আওয়াজটা চন্দনদার মতন হয়ে গেল কি করে? অবিকল সেই রকম শোনাচ্ছে। আমি ভয় পেয়ে গেলুম, তবু জোর করে মুখে হাসি ফুটিয়ে বললুম, কি কথা? ঝন্টুদা আমার 2 কাঁধে হাত রাখল, তারপর নির্নিমেষ চেয়ে রইল আমার চোখের দিকে। আমি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বললুম, কি কথা বললেন না তো? সে কথা তোমাকে পরে বলবো, তার আগে তোমায় একটু আদর করি। বলেই এক ঝটকায় আমায় বুকে টেনে নিয়ে ঝন্টুদা পাগলের মতো আমার ঠোঁট খুঁজতে লাগলো। আমার সমস্ত হৃদয় যেন আর্তনাদ করে উঠল। ছি ছি, ঝন্টুদা, শেষ পর্যন্ত তুমিও? তোমাকে আমি কত সম্মানের আসনে বসিয়েছিলুম, তুমিও অন্যদের মতন হয়ে গেলে? তুমি আমার স্বপ্ন ভেঙে দিলে। মুখে বললুম, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি আর কোনো দিন তোমাদের এখানে আসবো না, প্লিজ ওরকম করো না, ছেড়ে দাও। কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিয়ে আমি দৌড়ে বেরিয়ে গেলুম ঘর থেকে। তারপরেও ঝন্টুদা আমাদের বাড়িতে এসেছে, ব্যবহারে কোনো তফাৎ হয়নি, সেই রকমই হাসি আর গল্প। শুধু আমি আর ওর চোখের দিকে তাকাই না, দুটো একটার বেশি কথাও বলি না। তারপর সেই ঘটনা ঘটল। ডায়েরি, তোমার কাছে তো আমি মিথ্যা কথা বলবো না, তোমার কাছে সব সত্যি কথাই বলতে হবে। সেদিন আমাদের কলেজ এক পিরিয়ড হওয়ার পরই ছুটি হয়ে গেল। কি একটা কারণে অন্য সব কলেজে সেদিন স্ট্রাইক ছিল। আমাদের ক্লাস শুরু হয়ে যাওয়ার পর অন্য জায়গার ছেলেমেয়েরা এসে গেটের সামনে হই হই লাগিয়ে দিল। কলেজ থেকে বেরিয়ে আমি হাঁটতে লাগলুম একা একা। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আপন মনে হাঁটছি, কোথায় যাচ্ছি তা জানি না। হঠাৎ মনটা খুব খারাপ হয়ে গেছে। সেই যে দিদি বলেছিল, এমনি কষ্ট হয়, এমনি এমনি মন খারাপ লাগে। আমার মনে হচ্ছে আমার কোনো বন্ধু নেই, পৃথিবীতে আমার কোনো জায়গাই নেই যাওয়ার। আমি যদি মরে যাই তাহলেও কারোর কোনো ক্ষতি হবে না। হাঁটতে হাঁটতে একসময় দেখলুম আমি যজ্ঞবাবুর বাজারের সামনে এসে দাঁড়িয়েছি। এ কি, আমি এখানে এলুম কেন? এদিকে তো আমাদের বাড়ির রাস্তা নয়, কে আমাকে এখানে আসতে বলল? ঝন্টুদার সঙ্গে যদি দেখা হয়, নিশ্চয়ই আগের দিনের সেই ব্যবহারের জন্য লজ্জা পেয়ে ক্ষমা চাইবে। সেদিনের আগে পর্যন্ত ঝন্টুদা আমার বন্ধু ছিল। অবশ্য এখন তো ঝন্টুদার দেখা পাওয়াই যাবে না, ওরা তো কলেজে গেছে। পায়ে পায়ে উঠে গেলুম সিঁড়ি দিয়ে। ওদের দরজার বাইরে তালা নেই, একটু ঠেলতেই খুলে গেল। দুটো খাটের ওপর শুয়ে শুয়ে মন দিয়ে পড়াশোনা করছে দুজনে, শুধু পাজামা পরা, খালি গা। আমাকে দেখেই ঝন্টুদার মুখখানা উজ্জ্বল হয়ে উঠল। তাড়াতাড়ি একটা গেঞ্জি গায়ে দিয়ে বলল, এসো এসো, কলেজে স্ট্রাইক তো। ওর বন্ধু বলল, ভালোই হলো, ও আমাদের আজ ভাত রান্না করে দেবে। ঝন্টুদা বলল, যা, কেন ভয় দেখাচ্ছিস? না গো বাবলি, আমাদের আগেই ভাত রান্না হয়ে গেছে। তাহলে ও আমাদের চা তৈরি করে দিক। আমি স্টোভ জ্বেলে গরম জল চাপালুম। একটু আগেকার মন খারাপটা উড়ে গেছে এর মধ্যে, বেশ একটা ফুরফুরে ভাব লাগছে। চা খেতে খেতে খানিকক্ষণ এটা সেটার গল্পের পর ঝন্টুদার বন্ধু বলল, এই রে, নুন নেই তো, ভাত খাবো কি করে? ঝন্টুদা বলল, ওই যা আছে তাতেই হয়ে যাবে। যা, কাল রাত্রিরে সব নুন ফুরিয়ে গেল, মনে নেই? নুন ছাড়া কি ভাত খাওয়া যায়? দাঁড়া, এক্ষুনি আমি নুন কিনে আনছি। ঝট করে গায়ে একটা জামা গলিয়ে সে বেরিয়ে গেল দরজাটা টেনে দিয়ে। কথাগুলো আমার চেনা চেনা লাগলো। আগের দিনও ডাল ফুরিয়ে গিয়েছিল। এদের ঘরে কোনো মেয়ে এলেই এদের একজন কোনো একটা জিনিস আনবার ছুতো করে বেরিয়ে যায়। আমি এত ছেলে মানুষ নই যে এটা বুঝবো না। ঝন্টুদা সেই রকম দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। ভালোই হয়েছে, ওর বন্ধু চলে গেছে।
ঝন্টুদার সঙ্গে আমি একা কথা বলতে চাই। আমি তির্যকভাবে জিজ্ঞেস করলুম, তোমাদের ঘরে এখনো অনেকটা নুন আছে, তাই না? উত্তর না দিয়ে ঝন্টুদা অদ্ভুতভাবে হাসল। আমি উঠে দাঁড়িয়ে কড়া গলায় বললুম, ঝন্টুদা, তুমি সেদিন আমার সঙ্গে যে ব্যবহার করেছিলে। আমাকে থামিয়ে দিয়ে ঝন্টুদা বলল, বাবলি, তোমাকে দেখলেই আমার কষ্ট হয়। আমি অবাক হয়ে বললুম, কষ্ট? হ্যাঁ বাবলি, ভীষণ কষ্ট হয়। তুমি এত সুন্দর, তোমাকে আমার এত ভালো লাগে যে দেখলেই তোমাকে। ঝন্টুদা উঠে এসে জড়িয়ে ধরল আমাকে। ছাড়ো ছাড়ো, প্লিজ, ওরকম করো না। আগে আমার একটা কথা শোনো। এখন কোনো কথা নয়, সব কথা পরে শুনবো। ঝন্টুদার আলিঙ্গনের মধ্যে আমি ছটপট করতে লাগলুম। আমি নিজেকে ছাড়িয়ে নিতে পারছি না। আমার মুখে, বুকে, হাতে যেন আগুনের আঁচ। নিজেকে বারবার ধিক্কার দিতে ইচ্ছে করলো আমার। আমি নিজেই তো এসেছি এখানে। কেন এসেছি? আমি কি জানতুম না যে এরকম আবার হতে পারে? কেন আমি ঝন্টুদার কাছ থেকে জোর করে নিজেকে ছাড়িয়ে নিতে পারছি না? সেই মুহূর্তে আমি প্রতিজ্ঞা করলুম, আমি আর কোনো দিন কোনো পুরুষের বন্ধুত্ব চাইব না। ওরা যদি আমায় এসে হাতে পায়ে পড়ে, কাতর গলায় ভালোবাসার কথা জানায়, তাহলে ওদের কখনো কখনো একটু দয়া করতে পারি, বেশি না, একটুখানি। কোনো পুরুষ কোনো দিনই আমার মনের সঠিক সন্ধান জানতে পারবে না। এই ওদের শাস্তি। এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সুনেত্রার কথা গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোন একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।